কত কিছুই ইচ্ছে করে এই পথে যেতে যেতে খুঁজে বেড়াই ইচ্ছে সুখ। ইচ্ছে ডানা মেলে দিলে আমায় নিয়ে যেমন খুশি, গ্যাস বেলুন আর আতশবাজি। আমি এখন ইচ্ছে সুখী। আচ্ছা, সত্যি সত্যি ইচ্ছের কি কোনো সুখ হয়, নাকি সুখের কোনো ইচ্ছা হয়? এ বড় কঠিন একটা ব্যাপার, এই যেন এক কঠিন বৃত্ত। কিন্তু এটা তো ঠিকই, সুখেরও মাঝে মাঝে অসুখ করে। অবাক হচ্ছে, তাই তো যে কোনো সৃজনশীল মানুষের ক্ষেত্রেই তার যে পূর্ণাঙ্গ সুখ আছে তা কিন্তু নয়। রবীন্দ্রনাথের কথা ধার করে বলতেই হয়, চিরকালীন সুখ কিন্তু বিরহের যন্ত্রণাকে তৃপ্তি দেয় না, বরং একটু অপ্রাপ্তি, একটু না পাওয়া, একটু অসুখ, সবগুলো মিলিয়ে ওই যে সুখের দিকে এগিয়ে যাওয়ার যা লিপ্সা, যে কাঙ্ক্ষিত ইচ্ছা, সেই দিকে যাওয়ার জন্যই কিন্তু একজন সৃজনশীল মানুষ তিনি তার মতো করে এগিয়ে যান, তার কাজ করেন। আজকে আমরা কথা বলবো এরকম একজন ইচ্ছে সুখী মানুষের সাথে। না, ইচ্ছে সুখী তিনি নন, তার ইচ্ছেটা ইচ্ছে সুখী হওয়ার জন্য। ওই যে বললাম, ব্যাপারটা বেশ একটা গোলমেলে ব্যাপার। আজকে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট কবি, লেখিকা, এবং শুধু পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলা এবং আসামের অত্যন্ত জনপ্রিয় এবং সৃজনশীল মানুষ, কবি বিজয়া দে। বিজয়া দে দীর্ঘ 3 দশকেরও বেশি সময় ধরে লিখছেন, কিন্তু তার লেখালেখির যে ধারা একটু ভিন্ন ধরনের। তিনি প্রথাগতভাবে লিখতে ঠিক অভ্যস্ত নন। তার কথাতেই তিনি বলেন যে তিনি একটা লেখাকে তিনি নিজের মতন করে এগিয়ে নিয়ে যান, তার নিজস্ব ধারা ও চিন্তাধারা অনুযায়ী। কিন্তু সত্যি কি সেই ধারা, সেই ভাবনা, তার সমস্ত কিছুর ভেতরে ওই যে বললাম ইচ্ছে শক্তি কি থাকে? আজকে আমরা সেই কথোপকথনের আড্ডাতে তার ভেতরেই কিছুটা বিচরণ করব। নমস্কার বিজয় দে, আমাদের অনুষ্ঠানে আপনাকে নমস্কার। ইচ্ছে শক্তি নিয়ে আপনার কথা বলতেই হবে, তার কারণ এটা তো ঠিকই, যে কোনো সৃজনশীল মানুষ, সাহিত্যিক মানুষ, লেখক মানুষ, তার যদি সামগ্রিক সৃজনশীলতাটা আর ইচ্ছাটা যদি শেষই হয়ে যায়, তাহলে তো আর নতুন করে কোনো কিছু সৃষ্টি হবে না। কি বলবেন? ইচ্ছেটা যারা সৃজনশীল মানুষ, আমি বলবো তাদের ইচ্ছে একটা থেকে যায়। মানে আসলে ওরা যা লিখেন তখন কি হয়, মানে সেই লেখা থেকে তৃপ্তিটা মেলে না। মনে হয় যা লিখেছি, আমি যা বলতে চাইছিলাম সেটা ঠিক মতো বলতে পারিনি, আমি হয়তো সামনের লেখাটা লিখবো। আচ্ছা, ওই একটা সামনের পথ, এরপর এটা একটা রাস্তা, তো এরপর আমি সামনের লেখাটাতে গেলাম, সেটা লেখার পরে মনে হলো না, এটাও তো হয়নি, আরো কিছু বলার আছে আমার, তো সেই আমি আবার একটা কিছু লিখলাম। সুতরাং ইচ্ছেটা চলতেই থাকে। এই যে ধরুন একটা প্রত্যেকটা মুহূর্তে একটা তাগিদ, তাই তো, আমাকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আমার ভেতরের কথাগুলো আমি যেটা বলেছি না, আমি ঠিক মতো বলতে পারিনি, আমাকে আবার বলতে হবে। আমি যেটা বলেছি না, আমি ঠিক মতো বলতে পারিনি। আমার ঠিক মনে কি হয় যে তখন যেহেতু আপনি কবিতা এবং উপন্যাস, গল্প লেখার ভেতরে একেবারে বিচরণ করেন, কিন্তু মনে কি হয় ঠিক যেটা বলতে চেয়েছিলাম, কখনো কখনো সেই লেখার ভেতরে সেই লেখাকে যদি একটা দর্পণ ভাবি, যদি একটা মুকুট ভাবি, সেখানে কি নিজেকে দেখতে পান, বুঝতে পারেন যে হ্যাঁ পাচ্ছি। এখানে আরেকটা ব্যাপার এসে যায়, মানে আমি যা লিখেছি আসলে তো কিছু মানুষকে বলার জন্য, কিছু মানুষের কাছে আমি কথাটা বলবো, আমার কথাটা আমি বলতে চাইছি আমি মানুষের কাছে, লেখার মাধ্যমে আমি পৌঁছাতে চাইছি আমি কিছু মানুষের কাছে। নিশ্চয়ই আমি শুধু নিজের ভেতরে বৃত্ত একে আমি আটকে থাকবো না, আমার চিন্তাটা, আমার ভাবনাটা আমি কিছু মানুষের সঙ্গে শেয়ার করবো, এবং তারা হচ্ছে পাঠক। বিভিন্ন সময়ের যে ক্ষেত্রভূমি, সেই ক্ষেত্রগুলোকে দেখার সুযোগ পায়। অর্থাৎ আজ থেকে 30 বছর বা 40 বছর আগে জীবনকে দেখা, জীবনের গতিবিধি, জীবনের ধারা, মানুষের সর্বাঙ্গীন যে বিকাশ, এখনের হয়তো তার থেকে অনেকটা বদলে গিয়েছে। লেখার ভেতরেও কি এর প্রভাব বা এর ধারা কিছু পড়ছে? হ্যাঁ, অবশ্যই পড়ছে। কারণ কি, লেখক তো একজন সামাজিক মানুষ, তিনি যে সমাজে বসেন এবং চারপাশটা দেখেন, যা দেখছেন তার মনের ভেতরে একটা ভাঙচুর হচ্ছে, তার চিন্তা ভাবনা ভাঙচুর হচ্ছে, এবং তখন তার লেখার মধ্যেও সেই পরিবর্তনটা আমরা দেখি। একজন লেখকই আমি বলবো, তিনি 30-এর দশকে যদি লিখে থাকেন, তিনি 60-এর দশকে সে লিখেছেন, তার মধ্যে বদল আছে, চেঞ্জ আছে, হ্যাঁ একটা বদল আছে, এটা হলো সময়।
আর এই সময়ের সাথে সাথে, সময় তো থেমে থাকে না, সময়ের সাথে সাথে বদল ঘটে, কিন্তু নিজেকেও তো বদল করতে হয়। নিজেকে কি সেই বদল করতে পেরেছেন? সে বদলটা তো হয়ে যায়, মানে আমি কি হয়ে যাওয়া বদল আলাদা জিনিস, কিন্তু আমাকে বদলাতে হবে না, আমাকে সেই বদলের জায়গাতে পৌঁছতে হবে, সেটা কি নিজের ক্ষেত্রে নিজে করা গেছে? না, আমার ক্ষেত্রে ততটা হয়নি। তবে আমি বলবো আমার লেখার মধ্যে, আমি আমার মনে হয়, জানি না এখন পাঠক বলতে পারবে, আমি লেখার মধ্যে কিন্তু বদলানোর চেষ্টা করেছি। যে সময়টা চেঞ্জ হয়ে গেছে, যেমন একটা গল্প তার প্রকরণের মধ্যে আমি চেঞ্জ করার চেষ্টা করেছি। আগে যেমন একটা উপস্থাপন, যেমন প্রথম যেমন গল্পগ্রন্থ নীলাঞ্জনার মধ্যে যে গল্পটা, আর আজকে আমার শেষে যে গল্পগুলো এখন প্রকাশিত হচ্ছে, আমি মনে করি অনেক ফারাক আছে দুটোর মধ্যে, অনেক ফারাক মনে হয় আমার কাছে নিজে যখন পড়ি আর কি। তো এই ফারাকটা এসছে, গল্পের প্রকরণের মধ্যে ভাঙচুর হয়েছে। একটা মানুষই আমি বুঝি আর কি, যে একটা মানুষ যখন ছোটবেলার থেকে সে একদম প্রবীণ বয়সে সে পৌঁছয়, তখন তার সত্তাগুলো খণ্ড 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 হয়ে আসে, সময় সেটা করে দেয়। এবং তার একটা মূল দর্শন তো অবশ্যই থাকে, একজন লেখকের একটা দর্শন থাকে, লেখার একটা দর্শন, নিজস্ব আদর্শবোধ বা একটা জীবনকে দেখার একটা দর্শন। সেই দর্শনের ভিত্তি হয়তো সময় থাকে, কিন্তু আমরা যে জীবনটাকে দেখি, মানুষদের দেখি, মানুষের ভাঙচুরগুলো দেখি, সেগুলো কিন্তু লেখার পরিবর্তন। অর্থাৎ কিনা এই সময় কিন্তু মানুষকে একটা খঞ্জিত সময়ের দিকে এগোতে খণ্ড খণ্ড করতে চায়। সময় কিন্তু সত্যি তাই, ঠিক সেইভাবেই শক্তিশালী মানুষের প্রত্যেকটা জীবনের ক্ষেত্রে কিন্তু একটা খণ্ড খণ্ড মুহূর্ত তৈরি করে দেয়। এবং সময় কিন্তু কখনোই কাউকে রেওয়াত করে, সময় কাউকে ছাড় দেয় না, সময়কে ধরে রাখার কোনো সম্ভাবনাও থাকে না। সময়কে ধরে রাখার বিষয়টা থাকেই কিন্তু যিনি সৃজনশীল মানুষ, তার নিজস্ব যে সৃজনশীলতা, সেই সৃজনশীলতার ভেতরে তিনি কিন্তু সেই সময়কে ধরে রাখছেন। পরবর্তী সময়ের ক্ষেত্রে যে সমস্ত পাঠক বা পাঠিকা তার লেখা পড়ছেন, তারা সেটা বুঝতে পারছেন। সময় নিয়ে যখন কথা হচ্ছে, তখন একটু সময়ের বিরতি চাইছি আপনাদের কাছে, একটু বিজ্ঞাপনের বিরতি। আমরা বিরতির পর আবার কথা বলবো বিজয়দের সাথে। বিজয়দি ঠিক কীভাবে সেই সময়ের খণ্ডিত মুহূর্তগুলোকে তার নিজের লেখা ও কবিতার ভিতরে এক অন্যরকমভাবে চিত্রায়িত বা কলমের ডগায় নিয়ে আসতে পেরেছে। সাথে থাকুন। লেখিকা বিজয়দি, যেটা বিরতির আগে কথা হচ্ছে ওই সময়, কিন্তু গল্পকার বিজয়দেবকে যদি আমি জিজ্ঞেস করি যে 30 বছর আগে তিনি যে গল্প লিখেছেন, তার ছায়াপথ, নীলাঞ্জনা কিংবা কেমন আছো বসতি ইত্যাদি, পরবর্তী পর্যায়ে একদম খুব সাম্প্রতিক কালে, যেটা আমার নিজের পড়া আছে, অনুজীব আহত সংগ্রাম, কিন্তু প্রত্যেকটা গল্পের ভেতরে আপনি কিন্তু একটা অদ্ভুত রহস্যকে রাখছেন। আপনি বিভিন্নভাবে গল্পের মাঝপথ থেকে একটা মোচড় দিয়ে অন্যদিকে গল্পকে ঘুরিয়ে দিচ্ছেন। এটা কিন্তু আমি একদম সরাসরি, আজকে প্রচুর দর্শক দেশ বিদেশে দেখছেন, এটা আমি সরাসরি আপনাকে জিজ্ঞেস করছি, এটা কি ইচ্ছাকৃতভাবে নাকি এটা একটা গল্পের ধারা বা স্টাইল নিজস্বতার সূত্রে? অর্থাৎ আপনার গল্পের মধ্যবর্তী জায়গা থেকে গল্প কিন্তু অন্যদিকে টান নিয়ে নিচ্ছে, শেষে গল্পটার যখন আমরা আসছি তখন যেভাবে শুরুটা হয়েছিল, যে ভাবনা দিয়ে শুরু করতে চেয়েছিলাম, গল্প কিন্তু সে কথা বলছে। এর ব্যাপারটা কি, এই মায়াজালটা কেন? এই মায়াজালটা আসলে ব্যাপার হয়েছে যে আমি জীবনটাকে যেভাবে দেখি আর কি, আমি নিটল কোনো গল্প খুঁজে পাই না আমার কাছে আর কি, আমার দৃষ্টিকোণ থেকে আমি নিটল কোনো গল্প খুঁজে পাই না। আমার মনে হয় যে গল্পগুলো ভেঙে যাচ্ছে, মানে সূত্র ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত একই সূত্রে গাঁথা যে কাহিনী, সেই কাহিনীতে আমি বিশ্বাস করি না আজকাল। আগে কিছু দিয়েছি আমি লেখার মধ্যে, আজকাল মনে হয় কোনো কাহিনী নিটল নয়, অন্তত জীবন দেখে মনে হয়। নিটল না বলতে কিরকম বলতে চাইছেন? যেখান থেকে শুরু হয় সেখান থেকে, জানি না, এটা আমার ব্যক্তিগত জীবনের জন্য হতে পারে, আমি ব্যক্তিগত জীবনের ভাঙচুর টানা পড়ে আছে, সেটার থেকেও হতে পারে। যে আমার মনে হয় যে সূত্র থেকে শুরু হয় লেখা, মানে গল্পের যে সূত্রটা শুরু হয়, কোথাও এসে সেটা ভেঙে যায়, এই যে মোচড়টা আসে। আমি এটাই আমি আপনাকে বলছি যে মানে একটা গল্প যখন আমি বিজয়দেবের পড়ছি, তখন আমার যে মানসিকতা তৈরি হচ্ছে, যে মানসিকতা নিয়ে গল্পটা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে বা আমি গল্পের সাথে এগোচ্ছি, মাঝপথে কিন্তু আমি হোঁচট খাচ্ছি। এবং হোঁচট খেয়ে যখন গল্পের শেষের দিকে যখন যাচ্ছি, তখন কিন্তু সেই গল্পের প্রাথমিক যে ভাবনা বা যে ধারণা নিয়ে গল্পটা পড়তে শুরু করেছিলাম, সেটা আবার হোঁচট খাওয়ার একটা নতুন ধারণা সৃষ্টি হলো। এটা কি একদম ঠিক? তো একদমই ঠিক মানে আমি এখন যেটা বললাম, যে গল্প আমি নিটল গল্পটা জীবনে পাই না। একটা গল্প শুরু হয়, সেখান থেকে এসে যেমন কিছুটা জায়গায় গিয়ে সেটা একটা
হঠাৎ করে একটা সংঘাতই বলুন বা কিছুই বলুন, সেই গল্পটা এখানে ভেঙে যাচ্ছে। মানে বাস্তবটা সেই বাস্তব থেকে যে প্রতিবাস্তব তৈরি হয়, মানে ভেতর থেকে যে চেতনা দিয়ে যে একটা কথা তো বিজয়দি, এটা তো আপনি নিশ্চয়ই মানবেন, আমরা যারা খুব সাধারণ পাঠক, খুব স্বাভাবিকভাবে আমরা যখন গল্প, উপন্যাস বা উপন্যাসিকা যখন পড়ছি, তখন একটা মানসিক তৃপ্তি বা একটা রিলিফ তো পেতে চাই। এটা তো ঘটনা, এটা অস্বীকার করার তো কোনো জায়গা নেই। আবার লেখক বা লেখিকার গল্প পড়তে পড়তে যদি মাঝপথে হোঁচট খেয়ে যায়, তবে একটা কিন্তু বিষয়টা খুব পরিষ্কার, প্রিয় পাঠক, আমরা এই মাঝে মধ্যে এই গল্পের মাঝখানে হোঁচট খাওয়ার কথাটা বলছি, কিন্তু এটাও ঠিক, আমি পাঠক হিসেবে বলছি, যেটা বিজয়দীপ যেটা প্লাস পয়েন্ট, সেই জায়গাটা হচ্ছে তিনি ওই লেখক হিসাবে শুধু নয়, তিনি যখন তার গল্পের ধারাকে যখন এগোচ্ছেন, তখন পাঠকও তাকে তো নিজের খুব সঙ্গী বলে মনে করছেন। পাঠক ভাবছেন ইনি বোধহয় আমার খুব কাছের মানুষ, আমার খুব প্রিয় মানুষ, এবং সেই জন্যই গল্প কিন্তু পড়ার উৎসাহ নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। এই জায়গাটা বোধহয় সব থেকে বড় একটা প্লাস পয়েন্ট। দেখুন, বিভিন্ন গল্পের ক্ষেত্রে বা আপনার এই রিসেন্ট যে উপন্যাসিক, তার ক্ষেত্রেও সেখানে দেখা যাচ্ছে যে আপনার প্রথম দিকের বইয়ের নামকরণ খুব সাধারণ। আমি একদম সরাসরি বলছি, প্রথম দিকের বইয়ের নামকরণ ছায়াপথ, নীলাঞ্জনা, কেমন আছো ভাস্বতী, কিন্তু খুব চমকপ্রদ এবং খুব হঠাৎ করে কেমন যেন একটা বৃহৎ আলোর, অনেকগুলো শব্দের আলোর ক্ষেত্রে একটা তৈরি হয়েছে, সেটা হলো অনুজীব ও আহত সংলাপ, এবং তার পরবর্তী পর্যায়ে নীলাভ শূন্যে ঝুলছে অনেক মেঘ। এই জায়গাটা না আমি ব্যক্তিগতভাবে মাঝে মধ্যে কিরকম যেন মেলাতে পারছি না। অর্থাৎ প্রথম দিকের বইয়ের নামকরণ, শিরোনাম, সে যেন বড্ড বেশি সাধারণ, বড্ড বেশি আমার ঘরের কথা, নিজের কথা, আর এই যেন বড্ড বেশি সৃজন সাহিত্যের সংবেদনশীলতার শিকড়। ব্যাপারটা কি বলুন? আমার আসলে জন্ম হয়েছে চা বাগানে, সেখানে জীবনযাত্রা সহজ সরল ছিল। হ্যাঁ, এটা ছিল মানে আমাদের জন্য, আমরা ছোটবেলা পেয়েছি, শৈশবটা আমার কেটেছে আসামের কাছাড় জেলার দেওয়ানচা বাগানে, এবং আমি আসলে আমাকে সবাই উত্তর পূর্বের লেখকই বলে চিহ্নিত করে এইভাবে। আমার কাছেও তাই, আমার কাছেও আপনি উত্তর পূর্বের লেখকই বলেন। তো সেই ক্ষেত্রে আর কি, মানে ছোটবেলায় বেশ কিছু জিনিস দেখেছি, চা বাগানের তার সেট আপটাও দেখেছি কিভাবে কিরকম ছিল। মানে একটা 3-4টা স্টোর, যেমন একজন ম্যানেজার আছেন, তারপর তার উপরে সুপারিনটেন্ডেন্ট আছেন, তার উপরে স্টাফরা আছে, তার নিচে শ্রমিকগুলি মজুররা আছে, এরকম 4টা স্তরের আমরা দেখেছি ছোটবেলা থেকে। তবে আমাদের জীবনযাত্রাটা খুব সহজ সরল ছিল, এবং মানুষের মধ্যে খুব মায়া মমতা, একটা পাড়া প্রতিবেশীর ব্যাপার, একটা একাত্মবোধ, হ্যাঁ, এই যে পাড়া প্রতিবেশী নিজের মানুষের মতো, ঘরের মানুষের মতো, এই ধরনের একটা সামাজিক ব্যবস্থা, এটা আমি পেয়েছি। ধরুন আমি 20 বছর পর্যন্ত আমি এই চা বাগানে ছিলাম। তারপর চলে আসি আমি ওই বরাক উপত্যকার যে প্রধান শহর শিবচর শহরে চলে আসি। সেখানে এসে আমার কলেজে পড়াশোনা এবং সেখানের জীবনযাত্রা, সেখানের মানুষের সঙ্গে আমার ওঠা বসা, সেখানে একটা বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে জয়েন করা, ছাত্রদের পড়ানো, সেই ছাত্ররা সবাই মানে শেষ পর্যন্ত একদম প্রধান হিসেবে অবস্থান হয়েছি। হ্যাঁ, সেই ছাত্ররা ছিল আপনার সবই সরকারি স্কুলে যারা পড়ে, আর বেসরকারি স্কুল নয়, সরকারি স্কুলে যারা পড়ে, তারা সবাই ছোটখাটো কাজ করে বাবা মারা। হ্যাঁ, এই ধরনের ছাত্রদের আমরা খুব ঘষে মেজে পাশ করানোর চেষ্টা করেছি। এইভাবে আমার সহকর্মীরাও পেয়েছি, সেই রকম আমাদের এই শহরেরই সহকর্মীরা পেয়েছি। তো সেইখানে সামাজিক ব্যবস্থা চা বাগান থেকে একটু আলাদা, চিন্তাধারাটাও চা বাগানের থেকে একটু আলাদা। কিন্তু ধরুন এখানে যেটা হয় যে এই একদম সাধারণ, অনেক এখনো পর্যন্ত এখানে গ্রামীণ জীবনের অনেকই সাধারণত্ব রয়েছে, অনেক জীবনের সাধারণ, জীবনের জটিলতা তারা অত বোঝে না। জীবনের চাওয়া পাওয়া, লোভ লালসা, হিংসা, প্রাপ্তি অপ্রাপ্তি, এইগুলো তাদের কাছে অতটা নেই। জীবন ধারণ, বেঁচে থাকা, এবং তার সাথে সাথে এখন সাম্প্রতিককালে যেটা হয়েছে, অন্তত বিগত 3 দশক তো বটে, শিক্ষার আলোটা পৌঁছে যাওয়া। আপনি যেহেতু শিক্ষাঙ্গন ছিলেন, এইগুলো তো নিঃসন্দেহে, মানে ধরুন যে ছেলে মেয়েদের পড়াচ্ছে, যারা স্কুলে আসছে, তারাও এখন কত বড় হয়ে গেছে, তাদের অভিভাবকদের দেখেছেন, তাদের মানসিকতা, সেখান থেকে অনেক গল্পের প্লট উঠে এসেছে না? হ্যাঁ, সেটা আসছে। এখন আমি দেখছি এটা আত্মজীবনীমূলক একটা উপন্যাস শুরু করেছি, মানে এখন কিছু ফিরে দেখা, সময়টাতে হয়তো আসেনি, অন্য বিষয় এসছে। কবিতা বা গল্পের ক্ষেত্রে যদি আপনাকে একদম খুব সরাসরি হেডটেল করে যদি চয়েসের ক্ষেত্রে বলি,
তাহলে কোনটা আপনার ক্ষেত্রে অনেক বেশি প্রাথমিক নিজস্ব ক্ষেত্রে নিজের ভাবনা ভালো লাগাটা থাকবে? কবিতা। কবিতা কেন কবিতা? কবিতার না, কবিতাটাই আমি আসলে গদ্যগুলো লিখেছি, যে সমস্তই গদ্যকারী ছিলাম, কবিতা পড়ে লিখেছি, কিন্তু কবিতা খুব বেশি পড়তাম। বেসটা তৈরি করেছি কবিতা আমার। আচ্ছা, মানে কবিতার ভাব, কবিতার যে অন্তর্লীন যে একটা মানে ভেতরের, কিন্তু কবিতা তো প্রতি মুহূর্তে একটা অচেনা পথের সন্ধান দেয়। হ্যাঁ, অচেনা পথ, আমি তো বলবো গদ্য একটা অচেনা পথের সন্ধান। না, তবু গদ্যতে আপনি একটা প্রাথমিক কতগুলো, যদি আমি জানি না আপনি কিভাবে সেটা করেন, তবু গদ্যের ভেতরেও আপনি একটা প্রাথমিক একটা কাঠামো খসড়া তবু তৈরি করে নিতে পারবেন, কিন্তু কবিতা তো সে খসড়াই করতে পারবে না। কবিতা এগিয়ে যাবে, কবিতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আপনি আপনার কোনো কিছু ক্ষমতাই নেই, আপনি ভারসাম্যই রাখতে পারবেন না তো কবিতার ভেতরে, তাই না? তাই মানে ভারসাম্য মানে ওই অর্থে বলছি আর কি, মানে কবিতা এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনার একটি কবিতা আমার নিজের খুব পছন্দের কবিতা, আমি এই যে পথের কথা এলো না, ওই পথের ক্ষেত্রে জনহীন এই পথের শেষে পথহারা এক পথের রেখা, পথ ভেবেই যে চলতে হলো বাঁকাচোরা চিহ্ন রেখায়। পথ ছিল না, পথিক জীবন গোলক ধাঁধার ঘূর্ণি পাকে, পথের নেশায় দেখা হলো অচেনা এই পথের বাকি। এই অচেনা পথের বাকি তো পাঠক পাঠিকা সাধারণ মানুষের সাথে লেখক লেখিকা দেখা করে ফেলছে। একটু অন্য পর্যায়ে যাই, একটা লেখা, গল্প, কবিতা, উপন্যাস, গদ্য যখন লেখার কথা ভাবছেন, যখন লিখছেন, হয়তো কিছুটা লিখেছেন, তারপর আবার মনে হলো যে না, এই লেখা আর কিছু ভালো লাগবে না, এই লেখার কোনো কিছু হচ্ছে না, সেই লেখাকে পুরোটা নষ্ট হয়ে গেল, আবার নতুন করে লেখা, পুনর্মূল্যায়ন এবং পুনর্নির্মাণ, এই আত্মজিজ্ঞাসা বা আত্মবিক্ষণ, এটা কি নিজের ক্ষেত্রে পায়? হ্যাঁ, খুব বেশি হয়। অনেকটা তৈরি করি, অনেক লেখা আছে, আমি এগুলো পুরো নতুন করে আবার তৈরি করছি। লেখার পরে মনে হলো না, আমি ঠিকভাবে বলতে পারিনি, বা এই ধরনের প্রকরণটা আমার পছন্দ না, প্রকরণটা বদলে ফেলছি, ভাবনাটাও বদলে ফেলছি। ভাবনাটা ঠিক নয়, ভাবনার ভিত্তিটা ঠিক থাকে, মানে তার বলার যে ধরনটা, উপস্থাপনের ধরন, স্টাইলটা, সেটা হয়তো চেঞ্জ করে ফেলছি। আবার নতুন কোনো ভাবনা এসে অনেক সময় ঢুকে যায়, যখন আমরা এগুলো ভাঙচুর করে কাটাছেঁড়া করি, তখন আবার আরেকটা ভাবনাকে প্রতীত হয়ে গেল। রাস্তায় বেরোলাম, একটা কিছু দেখলাম, দেখার পরে একটা ভাবনা ঢুকলো, আবার এটার সঙ্গে আমি সাযুজ্য পাচ্ছি যে আমি এটা যদি ঢুকিয়ে দিই, এটার সঙ্গে একটা সাযুজ্য রক্ষা করা যাবে। হ্যাঁ, সেটা তো একটা নির্দিষ্টভাবে রাখার ব্যাপার আছে। এই যে ভাবনা, সাযুজ্য, এই সমস্ত কিছু কিন্তু একটা নির্দিষ্ট দিককে নির্দেশ করে, এবং আপনার নিজের ক্ষেত্রেও যেটা অন্য ধারাভাবে যেহেতু আপনি লেখেন, ফলে এই দিক নির্দেশেও বোধ হয় আপনি পাঠককে বোধ হয় একটা জারিত করে দিতে পারেন। সেই ক্ষমতাটা বা সেই যদি বলি যে কনফিডেন্স, সেটা তো নিশ্চয়ই এই সময় এসেছে। হ্যাঁ, এটা তো এসেছে। এটা আমাদের প্রথমে কথাটা শুরু হয়েছিল যে পাঠকের কাছে পৌঁছানো। হ্যাঁ, পাঠকের কাছে পৌঁছানোর ব্যাপারটা এসেছে, তবে আমি ঠিক বুঝতে পারি না আমি ঠিক পাঠকের কাছে কতখানি যেতে পারছি। না, পুরোটা বুঝতে পারলে তো লেখা হবে না, লেখা তো শেষ হয়ে যাবে। আসলে এই পাঠকের কাছে যে পৌঁছানো, এই পৌঁছানো তাগিদ কিন্তু একজন সৃজনশীল মানুষ, একজন লেখক, একজন শিল্পী, তার কিন্তু দরকার লাগে। আচ্ছা, সত্যি কি পাঠকের কাছে একটি বই যখন কি পাঠকের কাছে বা পাঠিকের কাছে যখন পৌঁছচ্ছে, পাঠক কি দেখে বলুন তো? পাঠিকা প্রথমে কি দেখে বলুন তো? বইয়ের প্রচ্ছদ, নির্মাণ, তারপর তো বইয়ের মলাট খোলা হবে, বইয়ের অন্দর মহলে ঢোকা হবে, লেখক বা লেখিকা লেখাকে পড়বে। কিন্তু ওই যে বললাম, প্রচ্ছদের সদর দরজা পেরিয়ে কিন্তু কোনো পাঠক বা পাঠিকা তারা কিন্তু কোনো লেখার ভিতরে প্রবেশ করতে পারে না। ফলত সেই প্রচ্ছদ খুব আকর্ষণীয় শুধু হওয়ার দরকার নয়, তার সাথে সাথে যেটা জরুরি, পাঠকের হৃদয়ে পৌঁছে যাওয়া। পাঠক যেন বলে, আরে ওই বইটা একটু পড়া দরকার। বিজয়াদির এখানে একটা অন্য প্লাস পয়েন্ট আছে। বিজয়াদির স্বামী, তিনি খুব বিখ্যাত মানুষ, সমীর দেব, সেই প্রচ্ছদের ছবি আঁকবেন। আমরা বিজয়াদির স্বামী সমীর দা, আমাদের খুব কাছের মানুষ সমীর দেব। নমস্কার। আমি অ্যাকচুয়ালি সেই অর্থে কোনো শিল্পী নয়, আমি ছবি আঁকি, আমি আনন্দ পাই, আমি ভালোবাসি, তাই ছোটোবেলা থেকেই কিছু কিছু আঁকতাম। তো কী ছবি আঁকি তাও তো আমি জানতে পারিনি। আমি যখন ক্লাস 5-এ পড়ি, একটা মেয়ে আমার সামনে বসিয়ে ওর মুখটা আমি এঁকেছিলাম, মোটামুটি হুবহু মুখটা আঁকা হয়ে গেছে। যখন আমি বুঝতে পারলাম যে না, আমি ছবি আঁকতে পারবো,
তারপর থেকে আমার একটা নেশা হয়ে গেল, পোর্ট্রেট আঁকা শুরু করলাম। আমি অনেক পোর্ট্রেট এঁকেছি, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, তারপর কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, মাইকেল মধুসূদন দত্ত, বিদ্যাসাগর, অনেক ছবি আঁকছি। তারপরেও আঁকলাম আপনার মাদার টেরেজা, ইভেন আমি আমার নিজের ছবিও আমি এঁকেছি, আমার বাবার ছবি এঁকেছি, আমার গুরুদেবের ছবি এঁকেছি। ছবি আঁকাটা আমি পোর্ট্রেটটা আঁকতাম, আর আশেপাশে যা সিনারি টেনে পাই টুকটাক সময় পেলে ওগুলো আমি আঁকাটা করতাম। তারপর বিজয়দেব গল্প লিখছেন, হঠাৎ আমাকে একদিন বললেন যে আমি প্রচ্ছদ আঁকার জন্য। আমি যেমন একটা এভাবে পড়লাম যে আমি কী প্রচ্ছদ আঁকবো, জীবনে কোনোদিন আঁকিনি। গল্পের অনেক ব্যাপার থাকে, অন্তর্নিহিত অনেক অর্থ থাকে, আমি এটার সঙ্গে মিলিয়ে কি পারবো কি না, আমি একটা বিরাট সমস্যায় পড়ে গেলাম। যাই হোক, চেষ্টা করে প্রথম গল্প যেটা নীলঞ্জনা বেরিয়েছিল ওটার প্রচ্ছদটা আমি এঁকেছি। তারপর ওনাকে দেখালাম যে এটা হবে কি, উনি বললেন হয়ে যাবে। তারপর এটাও আমার একটা দায় আছে, প্রচ্ছদ আঁকা তো শেষ কথা নয়, মানুষের কাছে যাবে, মানুষ কীভাবে ভাববে এটা ঠিক হয়েছে কি না তাও তো জানি না। যাই হোক, কোনো ভয় পেয়ে আমি এটা এগিয়ে নিলাম। তারপর উনি বললেন বা কিছু লোকও বললো যে না হয়ে গেছে। তারপর থেকে শুরু করলাম আমি কিছু প্রচ্ছদ আঁকা। বিজয়াদি, আপনার নামের ভেতরে তো একটা জয়ের কথা রয়েছে, তো ফলত বরং ওই পরাজয় বিষয়টা না থাকুক, সেটা থেকে বরং একটু দূরে থাকাই ভালো। আপনি শেষে যে কথাটা বললেন, শুধু সেই কথাটা সূত্র ধরে বলছেন, বোধহয় বয়সের সাথে সাথে জীবনের এগিয়ে যাওয়ার সাথে সাথে একটা শূন্যতা বোধহয় গ্রাস করে, যেটা আপনিও বলছেন, মনে হয় যেন একটা মাঝে মাঝে শূন্যতা আসছে। কিন্তু আবার এটা তো ঠিক মানবেন, আপনারা যারা সৃজনশীল মানুষ, আপনারা বড় বেশি শূন্য গর্ভের ভেতরে পৌঁছে গেলে আমরা যারা সাধারণ মানুষ আমরাই বা যাই কোথায়। খুব ভালো থাকবেন, নমস্কার। ধন্যবাদ। লেখালেখি ব্যাপারটা একটা অনুশীলনের ব্যাপার। তো এটা আমার নিজের কথা আমি নিজেই কিছুটা বলছি, যে আমি যখন লিখতাম বা লেখা শুরু করেছিলাম তখন থেকেই একটা আমার ডায়েরিতে কিছু হোমওয়ার্কও করতাম। করার পর সেটার থেকে সেই যে চরিত্রগুলো কি আসবে বা কীভাবে আমি গল্পটাকে তৈরি করব, বা একটা উপন্যাস লিখেছিলাম, সেই উপন্যাসটার ব্যাপারে অজস্র হোমওয়ার্ক করেছি, অনেক সময় লেগেছে একটা উপন্যাস লিখতে। এবং সেটা নিয়ে যথেষ্ট মনে প্রশ্ন ছিল যে আমি কি যা বলতে চাইছি বা আমি মানুষের কাছে যেতে চাইছি, যেভাবে মানুষকে কিছু আমার নিজের ভেতরের ভাবনার কথা আমি ঠিক শেয়ার করতে চাইছি, সেটা কি ঠিকমতো দিতে পারছি। তো আমার মনে হয় সাহিত্যটা অনুশীলনের ব্যাপার, এবং একটা উপন্যাস লিখতে গেলে যদি 1 মাস 2 মাস বা 6 মাস সময় যদি যায়, তাহলেও কিন্তু কমই বলা হয়। অনেকে 2 বছর ধরে, আগেকার সময়ে বড় লেখকদের শুনেছি 2 বছর ধরে একটা উপন্যাস লিখেছেন। তো সময় জিনিসটা, সাহিত্য যেহেতু অনুশীলনের ব্যাপার, এখানে আমরা যেভাবে এখন বর্তমান সময়ে যে ব্যস্ততাগুলো এসেছে, হ্যাঁ আমরা দেখছি আমরা একটু ব্যস্ত হয়ে পড়েছি। আগের সময় যেরকম একটু মন্থর ছিল, এখন সময়টা একটু স্পিডে দৌড়চ্ছে। কিন্তু সাহিত্যের ক্ষেত্রে কিন্তু সেই দৌড়ানোটা এলে কিন্তু আমি মনে করি সেটা বোধহয় ঠিক হবে না।